লজ্জা লাগে না? আরে ও তোমার লবণ আছে বাংলাদেশে, আয়োডিনটা দেয় ভারত, লবণের সঙ্গে আয়োডিনটা দেয়, পেঁয়াজ না আগে বেরোলেই দম ঢিলা হয়ে যাবে। 5ই আগস্টের আগে যখন আমি খুব ভারত বিরোধী খুব বেশি বক্তব্য রাখতাম, তো বাংলাদেশের কিছু উগ্রপন্থী কিছু হিন্দু ছিল যারা বাংলাদেশে বসবাস করে, তারা আমার সাথে খুব তর্ক বিতর্ক করতো। তারা বলতো যে ভারত যদি আমাদেরকে সস্তায় নিত্য প্রয়োজনীয় পণ্য না দিত তাহলে আমরা এখানে না খেয়ে মরতাম। তখন তাদের উদ্দেশ্যে আমি কিছু উক্তি রাখতাম। তো সেই উক্তি আজকে সুগন্ধিকে উদ্দেশ্য করে বলছি। প্রথমত, তারা যাই দিচ্ছিস, সস্তা হোক আর যাই হোক, সেগুলো বিনিময়ে বাংলাদেশের অর্থ শক্তিশালী নিচ্ছিস। আমরা যদি কোনো কারণে এই পণ্যগুলো নেওয়া বন্ধ করে দেই, তাহলে সেই পণ্যগুলো তাদের দেশে পছন্দ করবে, বিক্রি করার কোনো জায়গা পাবি না। ঠিক আছে? আর বাঙালি হচ্ছে প্রচন্ড শৌখিন। তারা যেভাবে খরচ করে খাবার খায় বা তাদের যে শৌখিনতা, এগুলো কলকাতার তো বিন্দু পরিমাণ নাই। ঠিক আছে? সুতরাং তাদের সেই সকল পণ্য কেনার মতো তাদের সেই জনগোষ্ঠী নাই। অর্থাৎ তাদের যে তাদের এখানে পস্ত, তারাই ক্ষতিগ্রস্ত হতি, আমরা না। এবার আসি সস্তা এবং দামের ঊর্ধ্বগতির প্রসঙ্গে। অর্থাৎ তারা কথা বলিস, তারা আমাদেরকে সস্তায় জিনিস দিচ্ছিস। অর্থাৎ বাংলাদেশি উৎপাদিত পণ্য নাকি অনেক দাম, তাদের পণ্যটা অনেক সস্তা, যার জন্য বাঙালিরা তাদের কাছ থেকে তাদের পণ্যগুলো খেয়ে তারা উপকৃত হচ্ছে। এই হচ্ছে বিষয়টা। তো আজকে বাংলাদেশের উৎপাদিত পণ্যগুলোর এই ঊর্ধ্বগতির কারণটা কি? তোরা আজকে সস্তায় দিয়ে বাংলাদেশের অর্থগুলো চুষে নিচ্ছিস। অন্যদিকে বাংলাদেশে যে কৃষি সেক্টরটা আছে, উৎপাদন যে সেক্টরটা আছে, তাদেরকে পঙ্গু করে দিয়েছিস। কোন একটা সময় এই বাঙালি জাতি, বাঙালি কৃষকরা, তারা নিজের আত্মনির্ভরশীল ছিল, প্রচুর উৎপাদন করত, বাঙালিরা খাদ্যের দিক থেকে স্বয়ংসম্পন্ন ছিল, কারোর উপর নির্ভরশীল ছিল না। তো আজকে যে আলটিমেটামগুলো দিচ্ছিস, এগুলো যদি আরো 20-25 বছর আগে দিতি, আলহামদুলিল্লাহ আমরা প্রচন্ড খুশি হতাম, আমরা এই ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যেতাম। আজকে যে বাংলাদেশের যে পরিণতি অবস্থা হয়েছে, সেগুলো সেই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ পেতাম, বেঁচে যেতাম। কারণ তোরা এই সস্তা পণ্য দিতে দিতে বাঙালিদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করেছিস যে বাঙালিদের যে প্রকৃত যে কৃষক যারা, তারা তাদের আত্মনির্ভরশীলতা থেকে সরে এসেছে। তারা তাদের উৎপাদন সেক্টরগুলো বন্ধ করে দিয়েছে, কারণ তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। এখন বাংলাদেশের যে কৃষি সেক্টরটা আছে, তাদেরকে যদি আমরা প্রথম থেকে উৎসাহিত করতাম উৎপাদনের ব্যাপারে, তাদেরকে যদি আমরা ন্যায্য মূল্য দিতাম, তাহলে কি হতো বিষয়টা? আজকে ধর কৃষকরা 1 মণ পেঁয়াজ উৎপাদন করলো, আমরা সেটা যদি ন্যায্য মূল্যটা দিয়ে যেতাম, ধরে নিলাম একটু দাম বেশি, তোরা যে দামে দেশ তার থেকে ধরে নিলাম যে 5 টাকা 10 টাকা বেশি দাম কেজি প্রতি, ধরে নিলাম সাপোজ। আজকে তারা যদি উৎসাহিত হতো, তারা কি করতো? তারা আজকে 1 মণ পেঁয়াজ তৈরি করতেছে, সামনে আবার 2-3 মণ আরো বাড়িয়ে দিত ন্যায্য মূল্যটা পেলে। এইভাবে কোনো একটা সময় বাড়তে বাড়তে তাদের উৎপাদন ক্ষমতা এতটাই বেড়ে যেত যে অটোমেটিক দ্রব্যমূল্যের যে একটা অস্থিতিশীলতা, সেটা অটোমেটিক স্থিতিশীলতা চলে আসতো। যখন উৎপাদন ব্যাপক হতো, তখন সেই পণ্য তো আর তারা অত দামে রাখতো না। তখন কি হতো? একটা প্রতিযোগিতা চলতো, এই কৃষক উৎপাদন করতেছে, সেই কৃষক উৎপাদন করতেছে, চারিদিক থেকে উৎপাদন হতে থাকতো। তখন দ্রব্যমূল্যের দাম অটোমেটিক কমে যেত। তোরা যে সস্তা দিচ্ছিস তার চেয়ে অনেক কমে যেত, আরো নিম্ন স্তরে চলে আসতো। এই ক্ষেত্রে কি হতো? বাঙালিদের যে উৎপাদিত পণ্য, সেটা সদ্ব্যবহার হতো এবং সেটা আমরা সস্তা হয়ে পেতাম, এবং বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকতো, বাংলাদেশের কৃষি সেক্টরগুলো আত্মনির্ভরশীল হতো, বাংলাদেশ লাভবান এবং উন্নয়নশীল হতো। আজকে এই বাঙালিদেরকে, বিশেষ করে কৃষি সেক্টরটাকে তোরা পঙ্গু করে দিয়েছিস এই সস্তার নামে। বাংলাদেশের যে বিগত দিনগুলোতে যেই শাসক ছিল, বিশেষ করে আওয়ামী সরকার, তারা পুরো বাঙালিটাকে একটা ব্রেন ওয়াশ করে রেখেছে যে ভারত ছাড়া আমরা অচল, ভারতের উৎপাদিত পণ্য ছাড়া বাঙালি না খেয়ে মরবে, সুতরাং তারা যে না দেয়। এটা জাস্ট আমাদের একটা ব্রেন ওয়াশ করছে অ্যাক্সিডেন্টের সিন্ডিকেট যারা আওয়ামী দালালদের অ্যাক্সিডেন্টের কিছু সিন্ডিকেট আছে, তারা কেন করছে? শুধু তাদের লাভবানের জন্য। কারণ তারা ওই সিন্ডিকেটগুলো ভারতের সাথে ব্যবসা করতো, ভারতের ওই সকল ব্যবসায়ী যারা আছে, যারা এই উৎপাদিত পণ্যগুলো দিত, তাদের সাথে একটা তাদের লেজো মেনটেন করতো। শুধুমাত্র তারা একতরফা লাভবান হওয়ার জন্য আমাদেরকে এই ব্রেন ওয়াশ করে রেখেছে দীর্ঘ বছর ধরে, সুদীর্ঘ বছর ধরে, যে ভারত ছাড়া আমরা অচল, ভারতের সস্তা পণ্য দেয়, বাংলাদেশের পণ্য অনেক বেশি দাম, বাংলাদেশের পণ্য খেয়ে বাঙালিরা পোষাবে না, ভারত সস্তা পণ্য দিচ্ছে, এগুলো পোষাবে। এগুলো জাস্ট ব্রেন ওয়াশ, আর কিছুই না। এই ব্রেন ওয়াশ করেছে, আর সমগ্র বাঙালিরা এইটার প্রতি নির্ভরশীল হয়ে পড়েছে এবং ওইটাই বিশ্বাস করে নিয়েছে। অত একটাবার আওয়াজ তোলে নাই, যে জিনিসটা আমি অনেকবার বিবৃতি দিয়েছি, লিখিত আকারে, মৌখিক আকারে, কেন বাঙালিদের এই শুভ বুদ্ধির উদয় হচ্ছে না, আমরা কেন নিজেরাই নিজেদেরকে পঙ্গু করতেছি, পঙ্গুত্ব বরণ করে নিচ্ছি শুধুমাত্র এই ব্রেন ওয়াশের কারণে। কেন সরকারের কথা আমরা শুনতেছি, সরকারের সিন্ডিকেটের কথা আমরা শুনতেছি, কেন আমরা নিজেরাই নিজেদের কৃষি সেক্টরটাকে পঙ্গু করে দিচ্ছি। আজকে কৃষকদেরকে উৎসাহিত করেন। এই যে কিছুদিন আগে দেখছেন আপনার ভারত যখন বন্ধ করে দিচ্ছে সবকিছু, আমরা কি না খেয়ে মরে গেছি? দ্রব্যমূল্যের স্থিতিশীলতা চলে আসছে। আলুর দাম কত নিম্ন গতিতে চলে আসছে, আমি ছুটিতে গেছি দেখে আসছি। না খেয়ে মরে গেছি? না খেয়ে মরে নেই। তাদেরকে একটু সুযোগ দেন, কৃষকদেরকে একটু সুযোগ দেন, তাদেরকে ন্যায্য মূল্য দেন। যারা সিন্ডিকেট করতেছে, যারা খাবার মজুত করে রাখতেছে, তাদের প্রতি কড়া অ্যাকশন নেন, যাতে কোনো প্রকার খাবার যেন তারা মজুত করে না রাখতে পারে। যখন যেটা আসবে সেটা যেন উন্মুক্ত করে দেয়। তাহলে সব কিছুর কি দ্রব্যমূল্য একটা স্থিতিশীলতা পর্যায়ে চলে আসবে, কৃষকরা উৎসাহিত হবে, কৃষকরা ন্যায্য মূল্য পাবে, উৎপাদন প্রচুর বাড়িয়ে দিবে, অটোমেটিক দ্রব্যমূল্যের দাম কমে আসবে, হ্রাস পাবে, কমে আসবে, আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। এটা আমাদেরকে তৈরি করে নিতে হবে, ওই সকল সিন্ডিকেটকারীদেরকে যথার্থ শাস্তি দিয়ে। তাদেরকে লাভবান করা যাবে না, সবচেয়ে বড় কথা যেটা। তো এই হচ্ছে মূল বিষয়টা আর কি, যে আমরা নিজেদেরকে পঙ্গু করে ফেলতেছি।
কিছুদিন আগে দেখছেন আপনারা কলকাতায় আমরা যখন ওরা ভিসা বন্ধ করে দিল, আমরা যখন তাদেরকে চিকিৎসার জন্য যাচ্ছিলাম না, তখন ওরা কিন্তু চিৎকার করছে, ভারতের সব দাদাবাবুরা চিৎকার করছে। আমি দেখছি, আমি তখন ভিডিওগুলো দিচ্ছি, বাঙালিদেরকে উদ্দেশ্য করে বলছে চিৎকার করে, দাদাবাবুরা আপনারা আসেন আসেন, আপনারা না আসলে তো আমাদের দোকানপাট বন্ধ হয়ে গেছে, আগে এখানে প্রচুর লোক আসতো, আমাদের এই পণ্য কিন্তু আজকে এখন আমরা মশামাছি মারতেছি, আমাদের কিছু বিক্রি হচ্ছে, চিৎকার করতেছে। তারা না খেয়ে মরতেছে, আমরা মরতেছি, ওরা মরতেছে। আজকে চিকিৎসার জন্য আমরা যখন যাবো না, ওরা না খেয়ে মরবে, কারণ আমাদের টাকাগুলো সব ওদের কাছে চলে যাচ্ছে। আজকে মার্কেটিং করতে যাচ্ছি না, ওরা না খেয়ে মরবে। আজকে তাদের কাছে পণ্য নিব না, ওরা না খেয়ে মরবে, আমরা না। তার মানে কি, আমরা আমাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে, ওদের উপর নির্ভরশীলতা থেকে সরে আসতে হবে। এই জাতীয় এই যে বদ্ধ পাগল শুভেন্দুদের মধ্যে উচিত শিক্ষা দিতে হবে সোজা কথা। তাহলে একমাত্র ওদের শুভ উদ্দীপিত হবে যে বাঙালি আসলে কখনোই কারো গোলামি করার জন্য তাদের জন্ম হয় নাই, কারো পাচারের জন্য বাঙালিদের জন্ম হয় নাই, এই দেশ স্বাধীন হয় নাই। ঠিক আছে, বাঙালি আত্মনির্ভরশীল জাতি, বাঙালি একটা স্বয়ংসম্পূর্ণ জাতি সোজা কথা, কারো উপর নির্ভরশীল না। এটা আমাদেরকে তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে সোজা কথা। হ্যাঁ, আজকে দেখেন যদি চিকিৎসা সেক্টরটা বন্ধ করে দেয়, আলহামদুলিল্লাহ। এটা যদি আজকে 20 থেকে 30 থেকে 40 বছর আগে বন্ধ করে দিত, তাহলে আমি মনে করি যে আমি প্রচন্ড খুশি হতাম, আলহামদুলিল্লাহ বলতাম, খুশি হয়ে যেতাম। তাহলে আজকে বাংলাদেশে অটোমেটিক কি করতো, এই চিকিৎসা সেক্টরটাকে আরো উন্নয়ন করতো সরকার বাধ্য হয়ে, চিকিৎসার জন্য হসপিটালের ইয়া করতো। আর সম্প্রতি দেখেন আপনি প্রফেসর ইউনূস স্যার সেই উদ্যোগ নিচ্ছে যাতে করে ভারতের শরণাপন্ন না হতে, ভারতের চিকিৎসার জন্য যেতে না হয়, বা বইয়ের বিষয়ে অন্যান্য জায়গায় যেতে না হয়, বাংলাদেশেই ভালো ভালো চিকিৎসা সেক্টর তৈরি করবেন, হসপিটালগুলো তৈরি করবেন। কেন করবেন চিন্তা ভাবনা করতেছেন, যেহেতু ওরা বন্ধ করে দিচ্ছে, এখন আমাদের তো আত্মনির্ভরশীল হতে হবে, নিজেদের তৈরি করতে হবে। এইভাবে আস্তে আস্তে আমাদের পঙ্গুত্ব থেকে সরে আসতে হবে, ওদের নির্ভরশীলতা সরে আসতে হবে। ওরা একটা সময় না খেয়ে মরবে সোজা কথা। বাঙালিদের অর্থ চষতে চষতে একটা শান হয়ে গেছে, আজকে এত বড় বড় কথা বলতেছে। আমি কেন বলি যে যাদের সকাল শুরু হয় গরুর গোমূত্র খেয়ে, এদের তো বুদ্ধি। আজকে ভারতের এই বান্দির বাচ্চারা কেন এত উন্মাদের মতো আচরণ করতেছে আপনারা জানেন? কেন আমাদের হাঁটু নিচে উন্মাদ কুকুরদের মতো কামড়াতে চাচ্ছে আপনারা জানেন? জানেন না। তার অন্যতম কারণ হচ্ছে এই বান্দির বাচ্চারা ভয় পাচ্ছে যে আমরা আবানি কখন সেই পশ্চিম পাকিস্তানের সাথে আমরা মিলে যাই, আবানি দুই পাকিস্তান আবার একত্র হয়ে, দুই ভাই একত্র হয়ে আবার আমরা শক্তিশালী হয়ে উঠি। আর আমরা যদি শক্তিশালী হয়ে উঠি, তাহলে তার সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে। তাদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া হবে। তাই এই সুদীর্ঘ কাল ধরে দুই ভাই মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে, ডিভাইডেড সৃষ্টি করছে, এটা আবার নিয়ে আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে যাই, এই ভয়টা ওদের মধ্যে কাজ করতেছে। আর আমরা আসলে বাঙালি জাত আসলে চরম বোকা জাতি, মানে বোকাচোদা জাত সোজা কথা। তা না হলে সে ওল্ড জেনারেশন পাকিস্তানের কি 71 আমাদের সাথে কি ব্যবহার করেছে না করেছে সেটা এখন পর্যন্ত খুশি রেখেছি। এবার তারা কি বেঁচে আছে? কেউ বেঁচে আছে বলতে পারবে? তারা যে অপকর্মগুলো করেছে, আমার মাই বোনদের যে আপনার ধর্ষণ করেছে বা আমাদের ভাইদের যে গণহত্যা করেছে, তারা কি বেঁচে আছে? বেঁচে নেই। তারা যে অপকর্ম করছে তারা শাস্তি অবশ্যই আল্লাহর কাছে পাবে, এবং আমরা মনে প্রাণে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে উপযুক্ত শাস্তি দেয়, ওই পারে যেন শাস্তি দেয়। কিন্তু নিউ জেনারেশন তারা কি দোষ করছে? তারা তো সেই পাপের সাথে সম্পৃক্ত না। আজকে নানা দোষ করছেন, দাদা নানারা দোষ করছে, নাতিনদেরকে কেন আমরা শাস্তি দিব? তাদের সাথে কেন আমরা সম্পর্ক নষ্ট করে দিব? এক মুসলিম দেশ আরেকটা মুসলিম দেশের সাথে কেন এই বৈষম্যমূলক আচরণ করবে? তাদের সাথে কেন সম্পর্ক বিচ্ছিন্ন করবো? এতে লাভবান কারা হবে? সেই হিন্দুত্ববাদী ভারতরা, যেটা প্রথম থেকেই তারা এই দুই ভাইয়ের মধ্যে বিবাদ সৃষ্টি করেছে। প্রথম থেকে তারা শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য আমাদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত করেছে এবং এই যুদ্ধের উৎপত্তি তৈরি করেছে, আমাদের নিজেদের মধ্যে ভাঙন সৃষ্টি করছে ওদের স্বার্থের জন্য। তো আজকে কুত্তা পাগল এসে বান্দির বাচ্চারা চিন্তা করতেছে কখন আবার দুই পাকিস্তান মিলা যায়, আর মিলা গেলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবো। আজকে যদি দুই পাকিস্তান অতীত থেকে মিল থাকতো, একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে থাকতো, ভারতের কোনো পাতা থাকতো, অস্তিত্ব থাকতো বা এই মুসলিমদের কাছে? এই কুত্তার বাচ্চারা আজকে পাগল হয়েছে, উন্মাদ হয়ে গেছে, একটাই কারণ যে আবার দুই পাকিস্তান মিলে যায়। তা আমার একটাই কথা, এই পাকিস্তান নিউ জেনারেশন যারা, তারা অসংখ্যবার ক্ষমা চেয়েছে, এমনকি নতুন শাসকবর্গ যারা, তারাও সেই এই পাপের সাথে তারা কেন নিবে? তারাও তো ক্ষমা চেয়েছে বাঙালিদের কাছে অসংখ্যবার। নিউ জেনারেশন জানি না 1971 সালে কি হয়েছে, যখন আমরা তাদেরকে অতীতটা বলি, দেশে পাকিস্তানিদেরকে ঘটনা খুলে বলি, তারা অত্যন্ত লজ্জিত হয়। মানুষের ভুল ভ্রান্তি হতেই পারে, যারা পাপ করছে আল্লাহ তাদেরকে শাস্তি দেয়, আমরা মনে প্রাণে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়, ওই পারে চলে গেছে আল্লাহ যেন তাদেরকে যথার্থ শাস্তি দেয়, যার যার পাপের কৃতকর্ম হিসাবে। কিন্তু নিউ জেনারেশন কোনো দোষ করেনি। আল্লাহ রাসূল আমাদেরকে মুসলিমদের ভাতৃত্ববোধের কথা বলছে, বিচ্ছিন্নতার কথা বলেনি। কিন্তু আমরা বাঙালি বোকাচোদা এক শ্রেণীর লোক আছে, ব্রেন করা ওয়াশ করে রাখছে, সেই 71 চেতনা 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 তাবিজ বিক্রি আমাদের ব্রেনে ঢুকাই দিচ্ছে। আমরা সেটাই এখনো পর্যন্ত পুষে রাখছি। বঙ্গবীর কাদের দিকে টাইপের কিছু লোক আছে যারা বা আওয়ামী কিছু সিন্ডিকেট আছে যারা ভারতের সাথে শুধুমাত্র সুবিধা পেয়ে থাকে বা লাভবান হয়ে থাকে, ওই সকল সিন্ডিকেটরা, এই সকল আওয়ামী ভারতরা এগুলো ঐক্যবদ্ধ হয়ে আজীবন বড় বাঙালিদেরকে একটা ব্রেন ওয়াশ করে রাখছে, মুসলিমদের ডিভাইডেড সৃষ্টি করে রাখছে। তো এই ভয়টাই পাচ্ছে এখন ভারত সবচেয়ে বেশি, এই বান্দির বাচ্চারা, যে আবার নিয়ে কখন আমরা মিলে যাই। তা আমাদের উচিত এখন পাকিস্তানের নিউ জেনারেশন যারা আছে, নিউ শাসকবর্গ যারা আছে, তাদের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা এবং নিজেদের ইউনিটকে শক্তিশালী করা। ওরা ভালো করে জানে বাংলাদেশ এরকম অস্ত্র বা গোলাবাদ কিছুই নেই ওদের সাথে যুদ্ধ করার জন্য বা ওদের যথাযথ জবাব দেওয়ার জন্য। তার জন্য আমাদের কি করতে হবে? পাকিস্তানের সাথে আমাদের মিলতে হবে, কারণ পাকিস্তান এখনো পর্যন্ত মনে করে এটা তাদেরই একটা অংশ, আমরা তাদেরই ভাই। এটা আমাদের মনে করতে হবে। এক মুসলিম আরেক মুসলিমের সাথে মিলে যাবো, হিন্দুত্ববাদী ভারতের সাথে আমার কিছু সম্পর্ক থাকবে। 1971 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত সুদীর্ঘ প্রায় 54-55 বছর মধ্যে বলতে পারবেন যে আমরা স্বাধীন হতে পেরেছি আজ পর্যন্ত? না। যে স্বাধীন হতে বললাম, পাকিস্তানি গোলামি করা ভালো ছিল। আজকে এই সুদীর্ঘ একটা স্বাধীন জাতি হয়ে একটা সার্বভৌমত্ব পেয়ে তারপর কেন আজও পর্যন্ত 54 বছর ধরে ভারতের গোলামি করে যাচ্ছে? ভারতের গোলামি, হিন্দুত্ববাদী ভারতের গোলামি করেছে, আমরা পাকিস্তানের গোলামি করতাম, আমরা মুসলিম ছিল, ওদের গোলামি করতাম, খারাপ কি ছিল? সেই গোলামি থেকে আজাদ পেয়ে এখন এই 54 বছর ধরে 55 বছর ধরে ভারতের গোলামি করি, হিন্দুদের গোলামি করি। এই গোলামি করার জন্য স্বাধীনতা করছি আমরা? এই জানোয়ারের বাচ্চারা চাইছি যে আমরা যেন